নমস্কার বন্ধুরা, ডিপ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আমরা সোশ্যাল সায়েন্স টপিক ভারতের উপরাষ্ট্রপতি থেকে 40 মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স আলোচনা করব। আশা করছি এই ভিডিওটা আপনাদের এক্সাম প্রিপারেশনের জন্য অনেকটা হেল্পফুল হবে। তো শুরু করছি আজকের ভিডিও প্রথম কোয়েশ্চেন্স দিয়ে, যেখানে বলা হয়েছে কাদের দ্বারা উপরাষ্ট্রপতি নির্বাচিত হন। কাদের দ্বারা উপরাষ্ট্রপতি নির্বাচিত হন? তো মনে রাখবেন, লোকসভা এবং রাজ্যসভার সকল সদস্যের দ্বারা কিন্তু একজন উপরাষ্ট্রপতি নির্বাচিত হয়ে থাকেন। তারপর 2 নম্বর কোয়েশ্চেন্স, যেখানে বলা হয়েছে উপরাষ্ট্রপতিকে ইমপিচমেন্টের প্রস্তাব কোথায় উত্থাপিত করা যায়। তো সেটা শুধুমাত্র কোথায় করা যায়? কেবলমাত্র রাজ্যসভায় উপরাষ্ট্রপতিকে ইমপিচমেন্টের প্রস্তাবটা আনা যেতে পারে। ঠিক আছে। তারপর 3 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে উপরাষ্ট্রপতিকে বরখাস্ত করতে সংসদের উভয় কক্ষের কত শতাংশ সমর্থন থাকা প্রয়োজন। তো আমরা জানি যে সংসদে দুটি কক্ষ রয়েছে, উচ্চকক্ষ রাজ্যসভা এবং নিম্নকক্ষ লোকসভা। তো এই দুটি কক্ষের কত শতাংশ সমর্থন থাকা প্রয়োজন থাকলে পরে একজন উপরাষ্ট্রপতিকে বরখাস্ত করা যাবে। তো সেখানে বলা হয়েছে যে 2/3। তো এই কোয়েশ্চেনের এগেনস্টে কারেক্ট যে আনসারটা হবে সেটা হবে 2/3। 2/3 যদি সংসদের সমর্থন থাকে তবেই কিন্তু একজন উপরাষ্ট্রপতিকে বরখাস্ত করা যাবে। ঠিক আছে। তারপর আমরা 4 নম্বর কোয়েশ্চেন্সের দিকে নজর দেব, যেখানে বলা হয়েছে উপরাষ্ট্রপতি হওয়ার জন্য একজন ব্যক্তির ন্যূনতম বয়স কত হওয়া প্রয়োজন। তো এটা আমাদের সবারই জানার কথা, 35 বছর। তো যারা যারা জানেন না অবশ্যই মনে রাখবেন, উপরাষ্ট্রপতি নির্বাচনের বয়স কিন্তু 35 বছর হয়ে থাকে। ঠিক আছে। এবার আমরা 5 নম্বর কোয়েশ্চেন্সের দিকে নজর দেব, যেখানে বলা হয়েছে উপরাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান কে। তো উপরাষ্ট্রপতিকে যিনি শপথ বাক্য পাঠ করান উনি হলেন রাষ্ট্রপতি। ঠিক আছে। রাষ্ট্রপতি কিন্তু উপরাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান। তারপর 6 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে কার অনুমোদন ক্রমে রাজ্যসভায় সকল বিল ও প্রস্তাব উত্থাপিত হয়। তো কার অনুমোদন ক্রমে রাজ্যসভায় সকল বিল ও প্রস্তাব উত্থাপিত হয়, সেটা কিন্তু উপরাষ্ট্রপতির অনুমোদন ক্রমেই কিন্তু রাজ্যসভায় সকল বিল ও প্রস্তাবটা উত্থাপিত হয়। ঠিক আছে। এবার 7 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে সংবিধানের কত নং ধারায় উল্লেখ রয়েছে যে উপরাষ্ট্রপতি রাজ্যসভার একজন চেয়ারম্যান। তো উপরাষ্ট্রপতি যে রাজ্যসভার একজন চেয়ারম্যান সেটা কিন্তু সংবিধানের 64 নং ধারায় কিন্তু মেনশন করা রয়েছে। ঠিক আছে। এবার আমরা 8 নম্বর কোয়েশ্চেন্সের দিকে মুভ করব, যেখানে বলা হয়েছে উপরাষ্ট্রপতি কী রূপে তার মাসিক বেতন পেয়ে থাকেন। তো একজন উপরাষ্ট্রপতি কিন্তু তিনি উপরাষ্ট্রপতি হিসাবে কিন্তু বা উপরাষ্ট্রপতি রূপে কিন্তু তিনি তার মাসিক বেতনটা পেয়ে থাকেন না। তো উনি কী রূপে পেয়ে থাকেন? উনি কিন্তু একজন রাজ্যসভার চেয়ারম্যান রূপেই কিন্তু উনাকে তার মাসিক বেতন দেওয়া হয়ে থাকে। ঠিক আছে। তো উপরাষ্ট্রপতি রূপে কিন্তু উনাকে মাসিক বেতনটা দেওয়া হয় না, উনাকে কিন্তু রাজ্যসভার চেয়ারম্যান রূপেই কিন্তু তাকে তার মাসিক বেতনটা প্রদান করা হয়ে থাকে। এবার আমরা দেখে নেই উপরাষ্ট্রপতির মাসিক বেতন কত টাকা। ঠিক আছে। তো উপরাষ্ট্রপতির মাসিক বেতন কত টাকা? তো মনে রাখবেন, একজন উপরাষ্ট্রপতির মাসিক বেতন কিন্তু 1,25,000 টাকা, এবং এই যে উক্ত টাকাটা তিনি কিন্তু উপরাষ্ট্রপতি রূপে কিন্তু পান না, তিনি কিন্তু রাজ্যসভার চেয়ারম্যান রূপেই কিন্তু এই টাকাটা পেয়ে থাকেন। ঠিক আছে। এবার আমরা 10 নম্বর কোয়েশ্চেন্সের দিকে মুভ করব, যেখানে বলা হয়েছে উপরাষ্ট্রপতি যখন কার্যনির্বাহী রাষ্ট্রপতির পদে থাকেন তখন তিনি কী রূপে তার মাসিক বেতন পেয়ে থাকেন। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অবশ্যই মনে রাখবেন। উপরাষ্ট্রপতি যখন কার্যনির্বাহী কিংবা অস্থায়ী আমরা বলতে পারি, সেখানে অস্থায়ী রাষ্ট্রপতির পদে থাকেন তখন তিনি কী রূপে তার মাসিক বেতনটা পেয়ে থাকেন, তখন কিন্তু তিনি রাষ্ট্রপতি রূপে পেয়ে থাকেন। ঠিক আছে। যখন তিনি অস্থায়ী কিংবা কার্যনির্বাহী রাষ্ট্রপতির পদে থাকবেন তখন কিন্তু তিনি রাষ্ট্রপতির রূপেই কিন্তু তার মাসিক বেতনটা পেয়ে থাকবেন। অর্থাৎ একজন রাষ্ট্রপতি যত টাকা বেতন মাসিক বেতন পেয়ে থাকেন তিনিও তত টাকা মাসিক বেতন পেয়ে থাকবেন। ঠিক আছে। এবার আমরা 11 নম্বর কোয়েশ্চেন্সের দিকে মুভ করব, যেখানে বলা হয়েছে কোন উপরাষ্ট্রপতি পরবর্তীতে রাষ্ট্রপতির পদ অলংকৃত করেন। অর্থাৎ কোন উপরাষ্ট্রপতি পরবর্তীতে উপরাষ্ট্রপতির পদ অলংকৃত করেন। তো তিনি হলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। এরকম আরও অনেক রয়েছে, আপনারা একবার পড়ে নেবেন কোন উপরাষ্ট্রপতি পরবর্তীতে রাষ্ট্রপতির পদ অলংকৃত করেন। যদিও অপশনে থাকে যে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, তখন কিন্তু আনসারটা ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন হবে। ঠিক আছে। এবার
আমরা 12 নম্বর কোয়েশ্চেন্সের দিকে মুভ করব, যেখানে বলা হয়েছে স্বাধীন ভারতের প্রথম মুসলিম উপরাষ্ট্রপতিকে। তো মনে রাখবেন, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবং প্রায়শই এক্সামে এই কোয়েশ্চেনটা আসে, অবশ্যই মনে রাখবেন। স্বাধীন ভারতের প্রথম মুসলিম উপরাষ্ট্রপতি যিনি হলেন, তিনি হলেন ডক্টর জাকির হুসেন। ঠিক আছে, ডক্টর জাকির হুসেন হবে এই কোয়েশ্চেনের এগেনস্টে কারেক্ট আনসার। এবার আমরা 13 নম্বর কোয়েশ্চেন্সের দিকে মুভ করব, যেখানে বলা হয়েছে স্বাধীন ভারতের প্রথম দলিত উপরাষ্ট্রপতির নাম কি। এটাও অনেকটা ইম্পর্টেন্ট আপকামিং টিটেড 2024-এর জন্য। অবশ্যই মনে রাখবেন, স্বাধীন ভারতের প্রথম দলিত উপরাষ্ট্রপতি যিনি ছিলেন ওনার নাম হলো কে আর নারায়ণ। ঠিক আছে, কে আর নারায়ণ। এবার আমরা 14 নম্বর কোয়েশ্চেন্সের দিকে মুভ করব, যেখানে বলা হয়েছে এমন একজন উপরাষ্ট্রপতির নাম করো যিনি পরবর্তীকালে কার্যনির্বাহী রাষ্ট্রপতির পদ অলঙ্কৃত করেন। তো এমন একজন উপরাষ্ট্রপতি নাম আমরা আগেও পেয়েছিলাম, কি ছিল? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। তিনি তো উপরাষ্ট্রপতি ছিলেন, পরবর্তীকালে তিনি রাষ্ট্রপতি হয়েছেন। এবার বলছে যে এমন একজন উপরাষ্ট্রপতির নাম করো যিনি পরবর্তীকালে অস্থায়ী কিংবা কার্যনির্বাহী রাষ্ট্রপতির পদ অলঙ্কৃত করেছেন। তো ওনার নাম হলো বিবি গিরি। ঠিক আছে, বিবি গিরি। তারপর 15 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে কোন দুজন উপরাষ্ট্রপতি অস্থায়ী বা কার্যনির্বাহী রাষ্ট্রপতির পদ অলঙ্কৃত করেছিলেন কিন্তু পরবর্তীকালে রাষ্ট্রপতি নির্বাচিত হননি। ঠিক আছে, তো বলছে কোন দুজন উপরাষ্ট্রপতি অস্থায়ী বা কার্যনির্বাহী রাষ্ট্রপতির পদ অলঙ্কৃত করেছিলেন কিন্তু পরবর্তীকালে রাষ্ট্রপতি নির্বাচিত হননি। তো ওনাদের মধ্যে হলেন মোহাম্মদ হিদায়েতুল্লাহ এবং বিডি জাত্তি। মোহাম্মদ হিদায়েতুল্লাহ এবং বিডি জাত্তি কিন্তু তারা কিন্তু এই দুজন কিন্তু উপরাষ্ট্রপতি বা অস্থায়ী বা কার্যনির্বাহী রাষ্ট্রপতির পদ অলঙ্কৃত করেছিলেন কিন্তু পরবর্তীকালে রাষ্ট্রপতি নির্বাচিত হননি। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অবশ্যই মনে রাখবেন এই কোয়েশ্চেন আনসারগুলো। তারপর আমরা 16 নম্বর কোয়েশ্চেন দেখব, যেখানে বলা হয়েছে কে ভারতের একমাত্র উপরাষ্ট্রপতি যিনি রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার জন্য উপরাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন। তো তিনি এমন একজন উপরাষ্ট্রপতি যে কিনা রাষ্ট্রপতি হওয়ার জন্য তিনি যে উপরাষ্ট্রপতির পদ ছিল ওই পদটা তিনি ত্যাগ করেছিলেন। তো উনি হলেন কিন্তু বিবিগিরি এমন একজন উপরাষ্ট্রপতি তিনি কিনা রাষ্ট্রপতি হওয়ার জন্য তার যে উপরাষ্ট্রপতির পদ ছিল সেটাকে পদত্যাগ করেছিলেন। তো খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, অবশ্যই মনে রাখবেন। এবং এই ধরনের কোয়েশ্চেন কিন্তু এক্সামে আসে। ঠিক আছে, এক ধরনের এটা কিন্তু ইউনিক কোয়েশ্চেন, খুব ইউনিক, অবশ্যই মনে রাখবেন এবং এক্সামে আসার অনেকটা পসিবিলিটি রয়েছে। ক্লিয়ার? এবার আমরা 17 নম্বর কোয়েশ্চেন্সের দিকে মুভ করব, যেখানে বলা হয়েছে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন এর উপরাষ্ট্রপতি পদে অলঙ্কৃত হওয়ার কার্যকাল কত। ঠিক আছে, তো ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন তিনি 1952 সালে কিন্তু তার যে উপরাষ্ট্রপতি পদে বসেছিলেন এবং তিনি 1962 সাল অবধি তিনি ওই পদে আসীন ছিলেন। ঠিক আছে, অর্থাৎ 10 বছর আমরা বলতে পারি তিনি ওই পদে বর্তমান ছিলেন। ঠিক আছে, এবার 18 নম্বর কোয়েশ্চেন দিকে আমরা মুভ করব, যেখানে বলা হয়েছে ভারতের সাংবিধানিক ব্যবস্থায় পদমর্যাদার দিক থেকে রাষ্ট্রপতির পর কার স্থান। তো ভারতের সাংবিধানিক ব্যবস্থায় পদমর্যাদার দিক থেকে রাষ্ট্রপতির পর কার স্থান? তিনি হলেন উপরাষ্ট্রপতি। ক্লিয়ার? এবার আমরা 19 নম্বর কোয়েশ্চেন্সের দিকে মুভ করব, যেখানে বলা হয়েছে উপরাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ বা টার্ম কত বছর। তো মনে রাখবেন, উপরাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ বা টার্ম হলো 5 বছর। ক্লিয়ার? এবার আমরা 20 নম্বর কোয়েশ্চেন্সের দিকে মুভ করব, যেখানে বলা হয়েছে ভারতের উপরাষ্ট্রপতির পুনর্নির্বাচনের বিষয়ে ভারতীয় সংবিধানে। তো দেখুন, ভারতের উপরাষ্ট্রপতির পুনর্নির্বাচনের বিষয়ে সংবিধানে কিন্তু কিছু বলা নেই। ঠিক আছে, এই ধরনের কোয়েশ্চেন কিন্তু এক্সামে চলে আসে অনেক সময়। ঠিক আছে, তো এগুলো আমাদের কিন্তু জানা অত্যন্ত দরকার, না হলে আমরা কিন্তু সঠিক আনসারটা চুজ করতে পারবো না। তো ভারতের উপরাষ্ট্রপতি একবার যখনই তিনি উপরাষ্ট্রপতি পদে নির্বাচিত হবেন এবং আবার যখন পুনর্নির্বাচন হবে সেই বিষয়ে কিন্তু ভারতীয় সংবিধানে কিছু উল্লেখ করা নেই। ক্লিয়ার? এবার 21 নম্বর কোয়েশ্চেন আমরা দেখব, যেখানে বলা হয়েছে রাষ্ট্রপতি তার পদ ছেড়ে দিতে চাইলে নিজের পদত্যাগপত্র লেখার সময় কাকে সম্বোধন করবেন। অর্থাৎ রাষ্ট্রপতি যখন তিনি চান যে তার পদ ছেড়ে দেবেন, তাহলে সেই যে পদত্যাগপত্র কাকে সম্বোধন করে লিখবেন, সেটা কিন্তু লিখবেন উপরাষ্ট্রপতিকে সম্বোধন করে। ঠিক আছে, এবার আমরা 22 নম্বর কোয়েশ্চেন্সের দিকে মুভ করব, যেখানে বলা হয়েছে নিম্নলিখিত সদস্যগণের মধ্যে কে উপরাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করেন। তো মনে রাখবেন, নিম্নলিখিত সদস্যগণের মধ্যে বলছে কে উপরাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করেন। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অবশ্যই মনে রাখবেন। সংসদের নির্বাচিত মনোনীত সদস্যগণ যারা রয়েছেন তারাই কিন্তু একজন উপরাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করবেন। ঠিক আছে, এবার
আমরা 23 নম্বর কোয়েশ্চেন্সের দিকে মুভ করছি, যেখানে বলা হয়েছে সংবিধানের কত নং ধারায় বলা হয়েছে যে ভারতের একজন উপরাষ্ট্রপতি থাকবে। তো আমি এগুলো কিন্তু ধারাগুলো আমি এই ভিডিওতেও রিপিট করছি, আমি পূর্বের ভিডিওতেও কিন্তু রিপিট করেছিলাম, যেগুলো অনেকটা ধারা আমি দিয়েছি এবং এখানেও আমি কয়েকটা দিচ্ছি। এবং আমি যখন দিয়েছিলাম সেগুলো ছিল রাষ্ট্রপতি রিলেটেড, এবং সেখানেও আমি কয়েকটা উপরাষ্ট্রপতি রিলেটেড কোয়েশ্চেন যেগুলো কানেক্টেড ছিল রাষ্ট্রপতির সঙ্গে, সেই কারণে আমি সেখানে আপলোড করেছিলাম। আর যেহেতু এটা আমরা উপরাষ্ট্রপতি টপিক পড়ছি, সেই কারণে সেই মোতাবেক আমি এখানে উপরাষ্ট্রপতি রিলেটেড যতটা ধারা রয়েছে সবটি ধারা এখানে রাখার চেষ্টা করেছি, ঠিক আছে। এবার আমরা 23 নম্বর কোয়েশ্চেনটা দেখবো, যেখানে বলা হয়েছে সংবিধানের কত নং ধারায় বলা হয়েছে যে ভারতে একজন উপরাষ্ট্রপতি থাকবে। তো সেটা কিন্তু সংবিধানের 63 নং ধারাতে মেনশন করা রয়েছে। 24 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে উপরাষ্ট্রপতি পদাধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যান, ঠিক আছে। উপরাষ্ট্রপতি পদাধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যান, এটি সংবিধানের কত নং ধারায় বলা রয়েছে। খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, অবশ্যই মনে রাখবেন সেটা কিন্তু সংবিধানের 64 নং ধারায় কিন্তু মেনশন করা রয়েছে যে উপরাষ্ট্রপতি হলেন রাজ্যসভার একজন চেয়ারম্যান, সেটা কিন্তু 64 নং ধারায় মেনশন করা রয়েছে। তারপর 25 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে রাষ্ট্রপতির ও বর্তমানে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন উপরাষ্ট্রপতি। রাষ্ট্রপতি বর্তমানে একটু কারেকশন করে নেবেন আপনারা, এখানে ও হবে না, ঠিক আছে, ও হবে না। রাষ্ট্রপতি বর্তমানে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন উপরাষ্ট্রপতি। এটি সংবিধানের কত নং ধারায় বলা হয়েছে? রাষ্ট্রপতির অবর্তমানে হবে এটা, ঠিক আছে, অবর্তমানে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন উপরাষ্ট্রপতি। এটি সংবিধানের কত নং ধারা বলা হয়েছে? সেটা কিন্তু সংবিধানের 65 নং ধারাতে বলা হয়েছে। যখন রাষ্ট্রপতি অনুপস্থিত থাকবেন কিংবা কোনো কারণে হয়তো অসুস্থ থাকতে পারেন, তখন উনার যে দায়িত্ব পালন করবেন উপরাষ্ট্রপতি, সেটা কিন্তু সংবিধানের 65 নং ধারাতে মেনশন করা রয়েছে, ঠিক আছে। এবার আমরা 26 নম্বর কোয়েশ্চেনের দিকে মুভ করব, যেখানে বলা হয়েছে সংবিধানের কত নং ধারায় উপরাষ্ট্রপতি নির্বাচনের কথা বলা হয়েছে। তো মনে রাখবেন উপরাষ্ট্রপতি নির্বাচনের কথা কিন্তু সংবিধানের 66 নং ধারাতে মেনশন করা রয়েছে, ঠিক আছে। এবার 27 নম্বর কোয়েশ্চেন্সের দিকে আমরা মুভ করছি, যেখানে বলা হয়েছে সংবিধানের কত নং ধারায় উপরাষ্ট্রপতির শপথ গ্রহণের কথা বলা হয়েছে। তো সংবিধানের কত নং ধারায় উপরাষ্ট্রপতি নির্বাচনের কথা বলা হয়েছে? সেটা কিন্তু সংবিধানের 69 নং ধারায় কিন্তু সংবিধানের উপরাষ্ট্রপতির শপথ গ্রহণের কথা বলা হয়েছে, ঠিক আছে। এবার 28 নম্বর কোয়েশ্চেন্সের দিকে আমরা মুভ করছি, যেখানে বলা হয়েছে যখন রাজ্যসভার চেয়ারম্যান বা উপরাষ্ট্রপতি যখন দেশের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন, তখন রাজ্যসভার চেয়ারম্যান এর দায়িত্ব কে পালন করেন? খুব একটা ইউনিক কোয়েশ্চেন এবং অনেকটা পসিবিলিটি রয়েছে টিটেড টু এক্সাম 2024-এ আসার অনেকটা পসিবিলিটি রয়েছে। অবশ্যই মনে রাখবেন যখন রাজ্যসভার চেয়ারম্যান বা উপরাষ্ট্রপতি যখন দেশের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন, তখন রাজ্যসভার চেয়ারম্যানের দায়িত্ব কে পালন করবেন? তখন কিন্তু পালন করবেন ডেপুটি চেয়ারম্যান, ঠিক আছে। ডেপুটি চেয়ারম্যান তখন রাজ্যসভার চেয়ারম্যান এর পদটা পালন করবেন। তারপর 29 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে ভারতের কোন উপরাষ্ট্রপতি ক্ষমতায় থাকাকালীন মারা যান? তো ক্ষমতায় থাকাকালীন সময়ে মারা গিয়েছিলেন এমন একজন রাষ্ট্রপতি হলেন কৃষ্ণকান্ত কিন্তু এমন একজন ভারতের রাষ্ট্রপতি যে কিনা তার ক্ষমতায় থাকাকালীন মারা গিয়েছিলেন, অর্থাৎ ডাইন হার্নেস অবস্থায় তিনি মারা গিয়েছিলেন, ঠিক আছে। এবার 30 নম্বর কোয়েশ্চেন, খুব ইউনিক একটা কোয়েশ্চেন এবং অবশ্যই এক্সামে আসার অনেকটা পসিবিলিটি, আমি 99.99% আমি বলছি যে এটা এক্সামে আসার অনেকটা পসিবিলিটি রয়েছে, ঠিক আছে। তো অনাবশ্যক মহামহিম কাকে বলা হয়? তো অবশ্যই মনে রাখবেন অনাবশ্যক মহামহিম বলা হয় কিন্তু উপরাষ্ট্রপতিকে, ক্লিয়ার। এবার আমরা 31 নম্বর কোয়েশ্চেন্সের দিকে মুভ করছি, যেখানে বলা হয়েছে ভারতের উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু দ্বারা প্রকাশিত সুপরিপালনা নামক বইটি কে রচনা করেন? সুপরিপালনা নামক বইটি রচনা করেছিলেন কিন্তু শৈলেন্দ্র কুমার যোশী কিন্তু সুপরিপালনা নামক বইটি রচনা করেছিলেন, ঠিক আছে। খুব ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন, অবশ্যই সেটা মনে রাখবেন। তারপর 32 নম্বর কোয়েশ্চেন বলা হয়েছে উপরাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট করার জন্য রাজ্যসভায় কী ধরনের মেজরিটি আনতে হয়? তো উপরাষ্ট্রপতিকে যখনই ইমপিচমেন্ট কিংবা বরখাস্ত করা হবে, সেটার জন্য রাজ্যসভায় যে ধরনের মেজরিটি আনতে হয় সেটা হলো সিম্পল মেজরিটি, ঠিক আছে, সিম্পল মেজরিটি আনতে হবে। তারপর 33 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে রাজ্যসভার সাংবিধানিক প্রধান কে? খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, অবশ্যই মনে রাখবেন রাজ্যসভার সাংবিধানিক প্রধান হলেন উপরাষ্ট্রপতি।
তারপর 34 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে নিম্নের কোন উপরাষ্ট্রপতি দীর্ঘতম সময় ধরে কর্মরত ছিলেন। আমরা জানি যে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন 10 বছর পর্যন্ত তিনি উপরাষ্ট্রপতি পদে কাজ করে গেছেন। ঠিক আছে, তো উনার যদি আসে যে নিম্নের কোন উপরাষ্ট্রপতি দীর্ঘতম সময় ধরে কর্মরত ছিলেন, তো সেটা সঠিক আনসার হবে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। তারপর আমরা 35 নম্বর কোয়েশ্চেন দেখব, যেখানে বলা হয়েছে ভারতের উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডুর উপর ভিত্তি করে যে বইটি প্রকাশিত হয়েছে তার নাম কি। তো ভারতের উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডুর উপর ভিত্তি করে যে বইটি প্রকাশিত হয়েছিল তার নাম হলো লিসেনিং লার্নিং অ্যান্ড লিডিং নামক বইটি কিন্তু ভারতের উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডুর উপর ভিত্তি করে রচিত হয়েছে। তো কোয়েশ্চেনটা কিন্তু ঘুরিয়েও আসতে পারে, আপনারা দুটোভাবেই কিন্তু কোয়েশ্চেনের আনসারগুলো মেনশন শিখে রাখবেন। ঠিক আছে, এবার আমরা 36 নম্বর কোয়েশ্চেনের দিকে মুভ করবো, যেখানে বলা হয়েছে কোন মহান ব্যক্তিকে দার্শনিক রাষ্ট্রপতি বলা হয়। কোন মহান ব্যক্তিকে দার্শনিক রাষ্ট্রপতি বলা হয়, খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, অবশ্যই মনে রাখবেন। দার্শনিক রাষ্ট্রপতি কিন্তু বলা হয় ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনকে। এবার 37 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে রাষ্ট্রপতির পদপ্রার্থী হিসাবে কত টাকা জমা দিতে হয়। খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, অবশ্যই মনে রাখবেন সেটা। উপরাষ্ট্রপতির পদপ্রার্থী হিসাবে যখনই কোনো ব্যক্তি নির্বাচিত হবেন তখনই কিন্তু তাকে কত টাকা জমা দিতে হবে, সেটা কিন্তু 15,000 টাকা তাকে জমা দিতে হবে। ঠিক আছে, 38 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে ভারতের বর্তমান উপরাষ্ট্রপতির নাম কি। তো আমরা সবাই জানি ভারতের বর্তমান রাষ্ট্রপতি যিনি রয়েছেন তিনি হলেন জগদীপ ধনখড়। ঠিক আছে, এবার 39 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন কত বছর উপরাষ্ট্রপতি পদে আসীন ছিলেন। তো আমরা পূর্বের কোয়েশ্চেনে দেখেছিলাম 1952-তে উনি কি উপরাষ্ট্রপতি পদে পদ অলঙ্কৃত করেছিলেন এবং 1962 সাল পর্যন্ত তিনি ওই পদে আসীন ছিলেন। ঠিক আছে, তো কত বছর ছিল? 10 বছর। তো 10 বছর তিনি ওই পদে আসীন ছিলেন। ঠিক আছে, তো এবার আমরা 40 নম্বর কোয়েশ্চেন, অর্থাৎ আজকের ভিডিও, অর্থাৎ উপরাষ্ট্রপতি টপিকটা এমনিতেই ছোট একটা টপিক, তাই এই টপিক থেকে 40 কোয়েশ্চেন্সই আমি এখানে আপলোড করেছি। আর এই 40 কোয়েশ্চেনই এই 40 কোয়েশ্চেন্সই আপনারা পড়লে এখান থেকেই কোয়েশ্চেনগুলো পেয়ে যাবেন আমি আশা করছি। ঠিক আছে, তো 40 নম্বর কোয়েশ্চেন আমরা দেখে নিই, যেখানে বলা হচ্ছে উপরাষ্ট্রপতি নির্বাচনের সময় কোনো ডিসপুট দেখা দিলে তার সংশোধনের দায়িত্ব কার হাতে রয়েছে। তো সেটা কিন্তু রয়েছে সুপ্রিম কোর্টের হাতে। তো এই ছিল উপরাষ্ট্রপতি থেকে 50 মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স। আশা করি এই 50 মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স আপনাদের এক্সাম প্রিপারেশনকে অনেকটা হেল্পফুল করতে সক্ষম হয়েছে। আর যদি এই যে ধরনের ভিডিও আপনারা ডিপ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আরও পেতে চান, অবশ্যই ডিপ স্টাডি চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার চেষ্টা করবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে আরও গভীরভাবে ডিপ স্টাডি চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।